Hello friends, how are all of you? Hope you are doing well. অনেকদিন পরে আসছে হয়তো আজকে আবার নতুন করে আজকে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। উচ্চারণটা হবে প্রেপজিশন। আমরা দুই একটা জায়গার মধ্যে একটু চেঞ্জ করার চেষ্টা করব আমাদের প্রনাউন্সিয়েশনগুলো। দুই একটা জায়গায় চেঞ্জ করলে মোটামুটি হবে, কিন্তু তাই বলে সব জায়গায় চেঞ্জ করা এত সহজ নয় বিষয়টা। তারপরও আমরা চেষ্টা করব। আমার দুইটা চ্যানেল রয়েছে, লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ, এটা একটা চ্যানেল রয়েছে। এখানে আমার প্রায় 82 কন্টেন্টস আর দেয়ার। ওখানে প্রায় 80 থেকে 82টা লেসন গিয়েছে। ওখানে লেকচারটা হচ্ছে ইংলিশে। আর আমার এই নতুন চ্যানেলটা লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ, এটাতেও মোটামুটি 5-6টা হয়েছে, চালিয়ে যাচ্ছে মোটামুটি যতটুকু সম্ভব ওখানে লেসনগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার অ্যাক্টিভিটি টুডে। আজকে আমরা প্রেপোজিশন নিয়ে কথা বলবো। প্রেপোজিশন একটা জটিল বিষয়, আসলেই ছোট বিষয় না। এটা নেটিভ স্পিকার ছাড়া আসলে ওইভাবে কন্ট্রোল নেওয়াটা একটু কঠিনও বলা চলে, কিন্তু তারপর আমরা জেনারেল ওয়েতে একটু শেখার চেষ্টা করব, কারণ এখানে দুইভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রেপোজিশন, আমরা জেনারেল ইউজটা শিখবো। আবার হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে ওইদিকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নিজেরও প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন রকম হয়ে যাচ্ছে। রাইট প্রনাউন্সিয়েশন ইজ প্রেপোজিশন। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা আমাদের মুখস্থ করতে হয়, যেমন হচ্ছে ডাই অফ, ডাই বাই, ডাই ফর, ডাই ফ্রম, এইভাবে। কিন্তু এছাড়াও আমাদের জেনারেল ইউজটা খুব দরকার। আমরা যদি বলি যে প্রেপোজিশনটা কি, আসলে প্রেপোজিশন কি? প্রেপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে, অন্য নাউন প্রনাউনের সাথে সম্পর্ক সৃষ্টি করে, তাকেই মূলত প্রেপোজিশন বলে। প্রেপোজিশন মূলত হচ্ছে 5 প্রকার: সিম্পল প্রেপোজিশন, ডাবল প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, পার্টিসিপাল প্রেপোজিশন এবং হচ্ছে ডিসগাস্ট প্রিপোজিশন, এগুলি। তো এগুলো প্রকারগুলো অত গুরুত্বপূর্ণ না, বাট জেনারেল ইউজটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমরা আমাদের পূর্বের লেকচারগুলোতে কীভাবে একটা সেন্টেন্স গঠিত হবে, টেন্সের ট্রান্সলেশন ফর্ম কীরকম হবে, ভয়েসের ট্রান্সলেশন ফর্ম কীরকম হবে, টেন্স এবং ভয়েসের ট্রান্সলেশন মেথডের মাধ্যমে আমরা ভার্ব পর্যন্ত পৌঁছে গিয়েছি। ভার্ব পর্যন্ত যে কোনো কথাকে সাজাতে পারি, কিন্তু ভার্বের পরে যখন অন্য কথাগুলো যুক্ত হতে যাচ্ছে, at that time in which way preposition will be used there, we have to know that fact. আমাদের এটা জানতে হবে। আগে বলেছি প্রেপোজিশন একটা জটিল বিষয়, অনেক কথা, অনেক নিয়মকানুন রয়েছে এখানে, এত সহজে কাবা দিতে পারবো না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব চালিয়ে যেতে। দুই একটা জায়গায় যদি ইউজিংয়ের ক্ষেত্রে ভুল হয়ে যায়, আমরা এটাকে এত সিরিয়াসলি করার বা সিরিয়াসলি ভাবার কোনো দরকার নেই, কারণ এটা একটা জটিল প্রক্রিয়া। যারা জানে তারাই বুঝে আসলে প্রেপোজিশনটা কতটুকু জটিল। বিং অ্যান টিচার, আই ক্যান নট সে দ্যাট আই হ্যাভ নো প্রবলেম ইন ইউজিং প্রেপোজিশন। আমি নিজেও বলতে হয় আমাকে যে এত বছর টিচিং প্রফেশনে থাকার পরও যে হ্যাঁ প্রবলেম আছে, কিন্তু তারপরও আমাদেরকে জানতে হবে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার অ্যাক্টিভিটি। প্রথমে শুরু করছি, একটা কাগজ নিয়ে বসি, কারণ অনেকগুলো শব্দ রয়েছে, সিকোয়েন্স ব্রেক হতে পারে, সেই জন্যই। প্রথমে যাচ্ছি টু এর ব্যবহারের ক্ষেত্রে। টু অনেকগুলো, এইভাবে প্রায় 24-25টা রয়েছে ওখানে। টু দিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে কি, টু দিয়ে আমরা ডিরেকশন বোঝাতে, দিক বোঝাতে ব্যবহার করে থাকি। আর ডিরেকশন যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলোর ক্ষেত্রে। তো বা আমার দিকে, তাদের দিকে। যেমন আমি যদি সেন্টেন্স এখানে এতগুলো সেন্টেন্সটা লিখতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি একটা সেন্টেন্স দিব আর অন্যগুলো মুখে মুখে মোটামুটি বলে যেতে চেষ্টা করবো। উই আর গোয়িং টু দ্য সাউথ। আমরা যে কোনো ডিরেকশনের পূর্বে দিয়ে জানি দি বসে প্রেপোজিশনে। তো তার মানে হচ্ছে যে কি, এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরকম বোঝাতে। দে আর কামিং টু দ্য নর্থ, দে আর গোয়িং টু দ্য সাউথ, দে আর গোয়িং টু দ্য ওয়েস্ট, এইরকম কথা। বা হি ইজ কামিং টু মি, সে আমার দিকে আসছে, আই এম গোয়িং টু হিম, আমি তার দিকে যাচ্ছি। যে কোনো ডিরেকশন বোঝাতে টু ব্যবহৃত হয়। প্রিপোজিশন যেহেতু এমনি একটু বিশাল একটা ব্যাপার, লেকচার কতক্ষণ যায়, কারণ একটা না তো আর 50 মিনিট ভিডিও করলেও বা লেসনটা কন্টিনিউ করলেও সবাই এভাবে ধৈর্য সহকারে দেখতে পারবে না, আসলে ধৈর্য হারিয়ে ফেলবে। সেই জন্য আমি চাইবো যদি 30 মিনিটসের মধ্যে টোটাল প্রিপোজিশনটা শেষ করে ফেলতে পারি তাহলে তো ভালো। আর যদি দেখি যে না 30 মিনিটসের মধ্যে না হয়, তাহলে পার্ট বি এভাবে দুইটা
সেগমেন্ট করে নিতে হবে। তো প্রথমে আমি যেটা বুঝিয়েছিলাম টু ডিরেকশন বোঝাতে ব্যবহৃত হবে, যে দিকে বোঝাতে, আমাদের দিকে, তাদের দিকে, নদীর দিকে, এরকম দে আর গোয়িং টু দ্য সাউথ, দে আর কামিং টু দ্য নর্থ, এভাবে যে কোনো দিক বোঝাতে আমরা টু ব্যবহার করব। একটা শব্দ থেকে অনেকগুলো বিষয় আসে আসলে। তারপর হচ্ছে যে কোনো প্লেস বোঝাতে আমরা টু ব্যবহার করব। সেখানে হচ্ছে যে হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং টু দ্য ফিল্ড, হি ইজ গোয়িং টু দ্য ফিল্ড, সে মাঠে যাচ্ছে। এইরকম যে কোনো একটা স্থান বোঝাতে, যে কোনো একটা প্লেস বোঝাতেও আমরা, বা হি ইজ গোয়িং টু হিজ নেটিভ ভিলেজ, হি ইজ গোয়িং টু হিজ হোম ডিস্ট্রিক্ট, বা হি ইজ গোয়িং টু হিজ কান্ট্রি, এইভাবেই যে কোনো একটা প্লেস বোঝাতেও আমরা সেখানে টু ব্যবহার করব। প্রিপোজিশনের আগেই বলেছে অনেক কথা, কাজেই একটু স্পিড দিতে হবে আমাকে, সরি ফর দ্যাট। কিন্তু যতটুকুই সম্ভব আমরা চেষ্টা করব বোঝার। উদ্দেশ্য বা হচ্ছে পারপাস, একটা ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ বের হয়ে আসছে যেখানে পারপাস, উদ্দেশ্য বোঝাতে। আমি প্রেপোজিশনের সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে বা অন্য নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাকে প্রেপোজিশন বলে। হ্যাঁ, নাউন বা প্রনাউনের পূর্বেই বসবে সবসময়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে ভার্ব প্রেজেন্ট ফর্মের পূর্বে বসে। যেমন আমি এখানে উদ্দেশ্য বোঝাতে লিখলাম হি কেম, হি কেম টু, হি কেম টু হেল্প মি, হি কেম টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার জন্য এসেছিল, ভার্বের পূর্বে বসছে এখানে টুটা, এইভাবেই। বা উই ওয়েন্ট দেয়ার টু হেল্প দেম, উই কেম হিয়ার টু লার্ন ইংলিশ, উই ওয়েন্ট দেয়ার টু কালেক্ট ওয়াটার। তো আমরা যদি কখনো প্রিপোজিশনের ব্যবহার কাজ করতে যাই বা প্রিপোজিশন শূন্যস্থানের ক্ষেত্রেও যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি আমরা গ্যাপ দেখি, ওখানে আমরা টু ব্যবহার করবো। এছাড়া আমরা জেনারেল ইউজের ক্ষেত্রে যেমন দে আর গোয়িং টু হেল্প দ্য পুয়ার, দে আর গোয়িং টু কালেক্ট দ্য ওয়াটার, দে আর গোয়িং টু রিড দ্য স্টোরি, তে বা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে এরকম টু ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে আমরা টু দিয়ে কতগুলো কথা পেয়েছি। ডিরেকশন, যে কোনো দিকে বোঝাতে টু ব্যবহৃত হবে, যে কোনো একটা প্লেস বোঝাতে টু ব্যবহৃত হবে, উদ্দেশ্য বোঝাতে সেখানেও টু হবে, তবে টু এর পরে ওখানে আবার প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের পূর্বে টুটা ব্যবহৃত হবে। যেমন আই হ্যাভ কাম হিয়ার টু হেল্প ইউ, এইভাবেই কথাগুলো। আচ্ছা, আমরা একটা শব্দের এতক্ষণ ধরে কাজ করাচ্ছি, এবার যাচ্ছি ইনের ক্ষেত্রে। আচ্ছা, ইনের ক্ষেত্রে কি কি শব্দগুলো হবে? এখানে হচ্ছে যে ইন দিয়ে আমরা সাধারণত মধ্যে বোঝাই। মধ্যে যদি বোঝানো হয়ে থাকে, কথাটা একটু শুনতে অদ্ভুত লাগে। আই এম ইন দিস রুম নাও, আমি এখন এই রুমের মধ্যে রয়েছি। আই এম ইন দিস রুম নাও, আমি এখন এই রুমের মধ্যে রয়েছি। যে কোনো মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হবে। আই এম ইন রাইটিং, আমি লিখার মধ্যে রয়েছে বা লিখার মাঝে রয়েছে। আই এম ইন রাইটিং, আমি লিখার মধ্যে রয়েছি। আই এম ইন হ্যাপিনেস, আমি সুখের মধ্যে রয়েছি বা সুখে আছি। আই এম ইন সুইমিং, আমি সাঁতার কাটার মাঝে রয়েছে। হ্যাঁ, এখানে যে আমি যে আইএনজিগুলো বলছি, এগুলো ভার্বের নাম বা জেরান্ড, আইএনজি দিয়ে ওরা নাউনের ফাংশনে কাজ করে। যেমন হি ইজ ইন রাইটিং, এভাবেই। তো যে কোনো মধ্যে বা মাঝে বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে যে আবার এরপরে বোঝাচ্ছে যে প্লেসের ক্ষেত্রে আবার বোঝাচ্ছে ইন ব্যবহৃত হবে। আমি একবারই একটু দিয়ে দিই। যেমন হচ্ছে আমি যদি বলি আই লিভ, আই লিভ অ্যাট, আই লিভ অ্যাট সুরাপুর, একটা আনকমন জায়গার নাম দিয়েছি। আই লিভ অ্যাট সুরাপুর ইন অ্যানগন্স, আমি জানি না ওখানে কি এরকম জায়গার নাম আছে কি না, তবে আমি এমনি দিয়েছি কোনো একটা জায়গা। তো তার মানে হচ্ছে যে আমরা যদি দুইটা জায়গার কথা পেয়ে থাকি, ছোট জায়গার পূর্বে অ্যাট হবে, বড় জায়গার পূর্বে ইন হবে। এভাবেই হচ্ছে মূলত নিয়মটা। সেটা হচ্ছে দুইটা জায়গার কথা থাকলে ছোটটার পূর্বে অ্যাট, বড়টার পূর্বে ইন হবে। যদিও এখানে প্রিপারেশনে অনেক জটিলতা রয়ে গিয়েছে আসলে, বিশালভাবে ওইভাবে বলতে গেলে অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে। তো তারপরে যদি বলি দুইটা জায়গার কথা হলে ছোট জায়গাটার পূর্বে বা গ্রামের ক্ষেত্রে বা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট হবে, বড় জায়গার পূর্বে ইন হবে। আবার দেখা যাচ্ছে কোনো একটা শহরের কেন্দ্রে, একদম মানিকগঞ্জ, একদম শহরের প্রাণ কেন্দ্রে, একদম মুন্সিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে, এই রকমগুলোর ক্ষেত্রে আবার সেই ক্ষেত্রে অ্যাড হয়ে থাকে। কিন্তু কোনো একটা জেলার মধ্যে বোঝাতে আবার ইন হয়ে থাকে। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। আমি দুইটা জায়গার কথা বলে যে যদি ছোট জায়গাটার পূর্বে অ্যাড, বড় জায়গাটার পূর্বে ইন। যদি একটা জায়গা বোঝায় তাহলে ছোট হোক আর বড় হোক ওখানে কিন্তু ইন হয়। যদি বলে যে এখানে নারায়ণগঞ্জের কথা উল্লেখ নেই, তাহলে কি হতো সেখানে? হ্যাঁ, আই লিভ ইন সুরাপুর। দুইটা জায়গার কথা হলে ছোটটার পূর্বে অ্যাড, বড়টার পূর্বে ইন।
কিন্তু যদি একটা জায়গার কথা থাকে তাহলে ছোট হোক আর বড় হোক ওখানে ইন। ভিডিওগুলো আসলে ভিডিওটা বারবার দেখে বোঝার চেষ্টা করতে হবে কোথায় কী বলা আছে। প্রিপজিশনের ইউজটা আসলে অনেকটা কনফিউশন তৈরি হয় অনেক ক্ষেত্রে, বারবার দেখে এগুলো। এছাড়াও বোঝার পরও যদি ইউজিংয়ের ক্ষেত্রে যদি একটা ভুল হয়ে যায়, থাক না, এটাকে আসলে এত ভুল হয়ে গেলে প্রচুর সমস্যা হয়ে যাবে। এইভাবে আসলে একটা ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা ফ্রি মোড দরকার। বা যারা জানে তারা অন্য কারো ছোটোখাটো ভুলগুলো কীভাবে কাউন্টে নেয় না, কারণ সে জানে এটা কেমন মাত্রার একটা ভুল হতে চলেছে বা ভুল হচ্ছে ওখানে। আচ্ছা, তো ইনের ক্ষেত্রে বলেছিলাম যে কি মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হবে, কোনো একটা জায়গাতে বোঝাতে, বিশেষ করে বড় স্থানের ক্ষেত্রে ইন হবে। দুইটা জায়গার কথা হলে ছোটোটার পূর্বে বড়টার পূর্বে ইন, কিন্তু একটা জায়গার কথা হলে ছোট হোক আর বড় হোক সেখানে ইন হবে। আচ্ছা, এরপরে যাচ্ছি সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে আমি এখানে সেটার ক্ষেত্রে বলি যে এখানে যদি টাইমের ক্ষেত্রে বলি যে টাইমের ক্ষেত্রে কীরকমভাবে ইনটা ব্যবহৃত হবে, সেটা হচ্ছে যে হি হি কেম হি কেম ইন মাসের পূর্বে, হি কেম ইন এপ্রিল মাসের পূর্বে ইন হবে, সালের পূর্বে ইন হবে, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, এগুলো আসলে লিখে কুলাতে পারবো না, মুখে বলে দিই ওইভাবেই মোটামুটি ধরে নিতে হবে। মাসের পূর্বে হবে, সালের পূর্বে হবে, সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, এভাবে বোঝাতে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আবার হচ্ছে কোনো ঋতুর পূর্বেও সেটা ইন উইন্টার, কোনো ঋতুর পূর্বেও ইন ব্যবহৃত হবে। তার মানে বড় সময়গুলোর ক্ষেত্রে আমি যদি সময়ের কথাগুলো মুখেই বলে দিই, যদিও পরে আসবে আবার কিছু কথা, সেই ক্ষেত্রে হচ্ছে যে ঘড়ির কাঁটার সময়গুলো সব সময় আমরা অ্যাড দিয়ে চালিয়ে যাব। যেমন হি কেম অ্যাট 12:20, এরকম ঘড়ির কাঁটার যত সময় রয়েছে সবগুলো অ্যাড দিব। তারপরে হচ্ছে যে মাসের পূর্বে, সালের পূর্বে, সকালবেলা, দুপুরবেলা বা বিকালবেলা, সন্ধ্যাবেলা, এগুলোর পূর্বে ইন দেব, ঋতুর পূর্বে ইন দেব। কিন্তু রাতের বেলায় দিব অ্যাট, যেমন হি কেম অ্যাট নাইট। আবার হচ্ছে নন, দুপুর 12টা থেকে 2টার মধ্যে বোঝাতে আসলে NOON নন বোঝায়, তো ওখানেও যেমন হি কেম অ্যাট নন, ননের পূর্বে অ্যাট, নাইটের পূর্বে অ্যাট। এছাড়া ঘড়ির কাঁটার যত সময় রয়েছে 4:30 অ্যাট 4:30, এবার ঘড়ির কাঁটার যত সময় রয়েছে ঘড়ির সময়গুলো অ্যাট, মাসের পূর্বে, সালের পূর্বে, সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা এবং ঋতুর পূর্বে সাধারণত আমরা ইন দিয়ে চালিয়ে যাব। আচ্ছা, তাহলে ইন দিয়ে আমরা কী কী পেয়েছি? যে কোনো মধ্যে বোঝাতে ইন ব্যবহার করব। প্লেসের ক্ষেত্রে দুইটা জায়গার কথা হলে ছোটো জায়গার পূর্বে অ্যাড, বড় জায়গার পূর্বে ইন। যদি একটা জায়গার কথা উল্লেখ থাকে তাহলে ছোট হোক বড় হোক ইন দিয়ে চালিয়ে যাব। টাইমের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বা ঘড়ির সময়গুলো সবগুলো অ্যাড দিয়ে চালিয়ে যাব। রাতের বেলায় অ্যাট নাইট, অ্যাট নন, এগুলো। তারপর হচ্ছে মাসের পূর্বে, সালের পূর্বে, সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, এগুলোর পূর্বে ইন, ঋতুর পূর্বে ইন। আরেকটা রয়ে গিয়েছে 24 ঘন্টার সময়, একটা রয়ে গিয়েছে, এটা আমার যদিও পরে আসবে। 24 ঘন্টায় যেগুলো চেঞ্জ হয়, 24 ঘন্টায় তারিখ চেঞ্জ হয় এবং বার চেঞ্জ হয় বা দিন চেঞ্জ হয়, যেমন হি কেম অন সানডে, তারপর হচ্ছে হি কেম অন মে 2, এরকম তারিখের পূর্বে এবং বার বা দিনের পূর্বে অন হয়। এইভাবে একটু বারবার শোনে এগুলোকে কাভার করতে হবে, যেহেতু অনেক কথা। আচ্ছা, তারপরে যাচ্ছি আমি কি করাচ্ছি, তো ইনের ক্ষেত্রে এখানে মধ্যে বুঝিয়েছি, প্লেস বুঝিয়েছি, টাইম বুঝিয়েছি, আপাতত ইনের ক্ষেত্রে এতটুকুই। এরপরে যাচ্ছি ইনটু এর ক্ষেত্রে। ইনটু এর ব্যবহারটা একটু কমই হয়ে থাকে কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইনটু, একটা থেকে আরেকটার অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে এমন বোঝাতে। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে আবার লুক ইনটু, তদন্ত করা, এরকম রয়েছে। তো আমরা এখানে একটা থেকে আরেকটাতে পরিণত হয়ে যাচ্ছে এমন বোঝাতে আমরা ইনটু ব্যবহার করে থাকি। যদি আমি সেন্টেন্স লিখি এখানে, ওয়াটার টার্নস ইনটু ভেপার, পানি বাষ্পে পরিণত হচ্ছে, যদি আমি বলি তাহলে এভাবে একটা থেকে আরেকটা পড়তে পরিণত হয়ে যাচ্ছে এমন বোঝাতে। যেমন দ্য গুড বয় ইজ চেঞ্জিং ইনটু ব্যাড বয়, ভালো ছেলেটা খারাপ ছেলেতে পরিণত হয়ে যাচ্ছে। বা আই এম পোরিং ওয়াটার, POUR, পোর হচ্ছে ঢালা, আই এম পোরিং ওয়াটার ইনটু দ্য জার, আমি পানি ঢালছি জারটার মধ্যে, তার মানে একটা থেকে আরেকটাতে প্রবেশ করছেন। ঠিক একইভাবে দ্য প্লেয়ার্স আর এন্টারিং ইনটু দ্য ফিল্ড, যে প্লেয়াররা মাঠে প্রবেশ করছে তার মানে বাইরে থেকে যাচ্ছে। তো একটা থেকে আরেকটাতে হচ্ছে এমন বোঝাতে ইনটু ব্যবহৃত হয়ে থাকে। যেমনটা বলেছে ওয়াটার টার্নস ইনটু ভেপার, ওয়াটার টার্নস ইনটু আইস,
দ্য গুড বয় ইজ চেঞ্জিং ইন্টু ব্যাড বয়, অথবা হচ্ছে দ্য ব্যাড বয় ইজ চেঞ্জিং ইন্টু গুড বয়। তারপর হচ্ছে দ্য প্লেয়ার্স আর এন্টারিং ইন্টু দ্য ফিল্ড, এন্টারিং ইন্টু দ্য ফিল্ড বাইরে থেকে ভিতরে যাচ্ছে, কিন্তু প্রবেশ করে ফেলছে বোঝাতে আবার প্রিপজিশন ব্যবহৃত হয় না। যেমন দ্য প্লেয়ার্স এন্টার টু দ্য ফিল্ড, প্রবেশ করে ফেলছে, ওই ক্ষেত্রে ইনটু লাগবে না। তো যা বলেছি মোটামুটি এটুকু ধরে রাখতে পারলেই চলবে, যতটুকু বলেছে ইনটু। এরপর হচ্ছে অ্যাট, কোনো কিছুতে বোঝাচ্ছে যেটা অ্যাট কোনো কিছুতে। যেমন আমরা বলি যে হি লুকস এট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকায়। হি লুকস এট দ্য পিকচার, যদিও লুক এট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এভাবে হয়ে থাকে কোনো কিছুর দিকে বোঝাতে, বা হচ্ছে কোনো কিছুর দিকে তাকাচ্ছে এমন বোঝাতে অ্যাড হয়। তাই বলে যে যাওয়ার মতো করে নয়, এটা লুক এট এরকমগুলোর মধ্যে মোটামুটি থাকলে হয়ে যায়। ছোট স্থানের কথা যেটা বলতে চাচ্ছি, প্লেসের কথা ওই আগের মতোই করে চলে আসছে। যেমন আমি এখানে বলেছিলাম ছোট জায়গার পূর্বে দুইটা জায়গার কথা উল্লেখ থাকলে ছোটটার মধ্যে এক, বড়টার পূর্বে ইন। তো সেই ক্ষেত্রে আচ্ছা আমি একটু লিখি তারপরও। হি lives at বলি মানিকদি, he lives at মানিকদি in ঢাকা। একটু ক্লিয়ার করে দিলাম কথাটা যদি ঝামেলা হয়। দুইটা জায়গার কথা থাকলে ছোটটার পূর্বে এক, বড়টার পূর্বে ইন। কিন্তু যদি এখানে ইন ঢাকার কথা না থাকতো তাহলে আমি বলতাম হি লিভস ইন মানিকদি, এভাবে প্লেসের কথাটা চলে আসছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় বলতে আমি বলেছিলাম অ্যাট ঘড়ির কাটার সময়গুলোতেই শুধুমাত্র অ্যাট হবে। যেমন হি কামস অ্যাট 12:30 PM, সে আসে 12:30। তার মানে ঘড়ির সময়গুলোর ক্ষেত্রে সবসময় অ্যাড হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরও ব্যবহার রয়েছে। আচ্ছা, এটা টার্গেট বা লক্ষ্য, এটা বয়সের ক্ষেত্রে বলি এবার, সেটা হচ্ছে এজ ইন্ডিকেট করার ক্ষেত্রেও। যেমন হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। হি কেম হিয়ার অ্যাট দ্য এজ, বয়সের ক্ষেত্রেও অ্যাট দ্য এজ অফ 20, বয়সের ক্ষেত্রেও আমাদের ওখানে কি হয়, অ্যাড ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আমরা তাহলে অ্যাড দিয়ে কি পেয়েছি, কোনো কিছুর দিকে তাকাচ্ছে এমন বোঝাতে লোকেট। কোনো একটা প্লেস, দুইটা জায়গার কথা হলে ছোটোটার পূর্বে বড়টার পূর্বে ইন এভাবে নিলাম। ঘড়ির কাটার সময়গুলো বা ঘড়িতে সময়গুলো দেখতে 3:30 3:20 এভাবে বোঝাতে অ্যাড ব্যবহৃত হবে। এছাড়া বয়সের বোঝাতেও বলা হয় যে অ্যাড ব্যবহৃত হয়, যেমন হি ডাইড অ্যাট দ্য এজ অফ 90, এভাবেই। আচ্ছা, আমরা পৌঁছে গিয়েছি মোটামুটি অ্যাড পর্যন্ত। এবার যাচ্ছি আমি অনের ক্ষেত্রে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ অনেক কাজ। আমার মনে হচ্ছে যে পার্ট 2টা নিতে হবে, এটা একদিন আসলে শেষ হবে না। আজকে পার্ট এ দিয়ে চালাবো, আগামী দিন পার্ট বিতে যাচ্ছি। আচ্ছা, তো এরপরে আসে অন দিয়ে সাধারণত উপরে বোঝায়। তো উপরে যদি বোঝায় আমাদের, যেমন দ্য বুকস আর অন দ্য টেবল। আমি আগেই বলেছি এতগুলো এক্সাম্পল লিখতে পারবো না, একটা সেন্টেন্স লিখে আর অন্যগুলো মুখে চালিয়ে যাব। কোনো কিছুর উপরে, অবস্থানের উপরে বোঝাতে অন ব্যবহৃত হবে। দেয়ার আর মেনি পিলোস অন দ্য বেড, সাম বয়েস আর সিটিং অন দ্য রুফ, সাম বার্ডস আর সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এভাবেই। বা হচ্ছে যে সাম ডাকস আর ফ্লোটিং অন দ্য ওয়াটার, পানির উপরে। যে কোনো কিছুর অবস্থানের উপরে বোঝাতে সেখানে অন ব্যবহৃত হবে, এভাবে কথাগুলো। দেয়ার আর মেনি বুকস, বা হচ্ছে দ্য বুকস আর অন দ্য টেবল, বইগুলো টেবিলের উপরে রয়েছে। আবার দেয়ার আর মেনি বুকস অন দ্য সেলফের উপরে অনেকগুলো বই রয়েছে, এইভাবেই। তো যে কোনো কিছুর উপরে বোঝাতে আমরা অন ব্যবহার করব। এছাড়া হচ্ছে যে ডেটের ক্ষেত্রে বা তারিখের ক্ষেত্রে আমি আগেই বলে আসছিলাম, এখানে ডে বা হচ্ছে ডেট, তারিখ এবং দিন বা বারের পূর্বে অন হবে। যেমন হি কেম, যদি বলি আমি হি কেম অন স্যাটারডে, একটা বার দিলাম, এগুলো কারণ 24 ঘন্টায় চেঞ্জ হয়ে যায়। অথবা হচ্ছে যে হি কেম অন এপ্রিল 4, সে এসেছিল এপ্রিল মাসের 4 তারিখে, এইভাবেই। তো এগুলো 24 ঘন্টায় যেগুলো চেঞ্জ হয়। আমি যদি আবার একটু বলি সময়ের কথাগুলো, ঘড়ির কাটার সময়গুলো বা ঘড়িতে সময়গুলো সবগুলো অ্যাড। 24 ঘন্টায় যেগুলো চেঞ্জ হয় দিন এবং হচ্ছে তারিখ, সেগুলো হচ্ছে অন।
তারপর হচ্ছে সকালবেলা, সন্ধ্যাবেলা, বিকালবেলা, এগুলো হচ্ছে ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। মধ্যাহ্ন, অ্যাট নোন, অ্যাট নাইট, রাত বোঝাতে অ্যাট হয়। তারপরে হচ্ছে মাসের পূর্বে, সালের পূর্বে, ঋতুর পূর্বে, এগুলোতে ইন হয়ে থাকে। বারবার শুনলে এগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে কি করেছি তাহলে, তারিখ পর্যন্ত গিয়েছি। এছাড়া নির্ভরতা বোঝাতে এখানেও এটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরও একটু জেনারেলি ইউজ হয় যেহেতু, সেই জন্য আমি দেখিয়েছি। দেখাচ্ছে এখানে হি ডিপেন্ডস অন আস, সে আমাদের উপর নির্ভর করে, যে কোনো কিছু নির্ভর করা বোঝাতে ডিপেন্ড অন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদিও। আচ্ছা, এটা হয়ে থাকে। এছাড়া হচ্ছে যে উপলক্ষ বোঝায় বা অকেশন বোঝাতেও এইটাও মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তারপরও যেহেতু খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই জন্য, যেমন হি কেম, সে এসেছিল অন দ্য অকেশন, এটা মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা হচ্ছে যে আবার ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে রয়েছে। হি কেম অন দ্য অকেশন অফ ভিক্টরি ডে, বিজয় দিবস উপলক্ষে সে এখানে এসেছিল, অথবা অন দ্য অকেশন অফ ভিক্টরি ডে, বিজয় দিবস উপলক্ষে সে এখানে এসেছিল। আচ্ছা, এইভাবে তো যে কোনো উপলক্ষ বোঝাতে অন দ্য অকেশন অফ, এগুলো মূলত ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে এইভাবে চলে, নট মোস্টলি ইউজড ইন দ্যাট ওয়ে। তো আমরা তাহলে কি পেয়েছি এখানে, অন দিয়ে কি পেলাম, অন দিয়ে যে কোনো কিছুর অবস্থানের উপরে বোঝাতে অন পেয়েছে। তারিখ এবং বারের পূর্বে, যেগুলো 24 ঘন্টা চেঞ্জ হয় ওগুলোর পূর্বে অন পেয়েছে। নির্ভরতা বোঝাতে ডিপেন্ড অন, রিলাই অন, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এছাড়াও উপলক্ষ বোঝাতে অন দ্য অকেশন অফ, এইভাবেই। আচ্ছা, এরপর যাচ্ছে অ্যাবাউট। আমার অলমোস্ট এখন 21 মিনিটস হয়েছে, আমি 30 মিনিটস পর্যন্ত দিয়ে পার্ট এ কমপ্লিট করার চেষ্টা করব, আবার অন্যদিন পার্ট বি দিয়ে কাজ করব। অ্যাবাউট সম্পর্কে, যেমন আই এম রাইটিং অ্যাবাউট মাই কান্ট্রি, আমি লিখছি আমার দেশ সম্পর্কে। তো যে কোনো কিছুর সম্পর্কে বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করব। আচ্ছা, এটাতে খুব বেশি একটা তেমন একটা কাজ নেই। এরপর যাচ্ছে ফর জন্য। এটার ক্ষেত্রেও অনেকভাবেই যদি আমি লিখি এখানে ফর জন্য, যেমন আই এম রাইটিং, আমি লিখছি ফর লার্নিং, বা প্লাস আইএনজি, এটা মূলত একটা জেরান্ড ভার্বের নাম বলা যায়, এটা নাউনের কাজ করে। তো ঠিক সেভাবেই আই এম রাইটিং ফর লার্নিং, আই এম গোয়িং ফর ওয়াটার, এইরকম কথাগুলো। পানির জন্য যাচ্ছে আই এম গোয়িং ফর কালেক্টিং সাম বুকস, এইভাবেই যে কোনো জন্য বোঝাতে। এরপর হচ্ছে যে যদি আবার উদ্দেশ্য বোঝালে কথাগুলো আসলে কীরকম হচ্ছে, যেমন আই এম ওয়াকিং, আমি হাঁটছি, আই এম ওয়াকিং ফর স্কুলের উদ্দেশ্যে হাঁটছি আমি, বা ফর কলেজের উদ্দেশ্যে হাঁটছি, মানে আমি কলেজে যাব সেই উদ্দেশ্যে হাঁটছি। বা হচ্ছে দ্য বাস ইজ লিভিং ফর ঢাকা, বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বা ছেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে বোঝাচ্ছে যে কারণ যদি বলা হয়, আবার যে কারণ যদি বোঝায়, যেমন হচ্ছে আই কুডেন্ট বা আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারিনি। আই কুড নট গো দেয়ার ফর মাই ইলনেস হতে পারে, বা ফর ইলনেস, অসুস্থতার কারণে, যে কোনো একটা নাউন ফর্ম দিয়েছে। ফর ইলনেস, ফর পভার্টি, ফর মানি, টাকার কারণে যেতে পারিনি। ফর পভার্টি, দারিদ্রতার কারণে যেতে পারিনি। ফর ইলনেসের কারণে যেতে পারিনি, যে কোনো এভাবেই। আচ্ছা, কারণ হচ্ছে, তারপরে হচ্ছে যে লোক, এখানে কারণের ক্ষেত্রে সরি ফর আ মোমেন্ট। আচ্ছা, এতটুকুই মোটামুটি। এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে অনুসন্ধান বোঝাতে লুক ফর হতে পারে, সার্চ ফর হতে পারে, আই এম লুকিং ফর আ জব, এভাবে হতে পারে। প্রত্যাশার ক্ষেত্রেও আই এক্সপেক্ট ফর গেটিং জিপিএ 5, এভাবে আমরা কাজ করতে পারি। পরে আসি অফের ক্ষেত্রে। আজকে অফ দিয়েই স্টপ করব, কারণ অলমোস্ট 25 মিনিটস হতে চলেছে। অফ দিয়ে আমরা আজকে শেষ করব। এখানে অফ ও এফ সিঙ্গেল, অফ বাতাস বের হয়ে যাবে, অফ ও ডাবল এফ
বিচ্ছিন্ন বা বিচ্যুতি বোঝায়। যেমন উই কাট অফ আওয়ার নেল, উই কাট অফ আওয়ার নেল এভরি উইক। আমরা প্রতি সপ্তাহে আমাদের নখ কেটে থাকি। অফ বিচ্ছিন্ন এভাবেই। বা হচ্ছে প্লিজ পুট অফ ইয়োর শোজ বিফোর এন্টারিং দ্য প্রেয়ার হলে প্রবেশ করার পূর্বেই আপনার জুতো খুলে ফেলুন। এইভাবে পুট অফ একদম বিচ্ছিন্ন। যদি বলে যে এখানে কি বলেছে কাট অফ, পুট অফ, এইভাবেই একদম বিচ্ছিন্ন, কোনো জোড়া থাকবে না। যদি কোনো জোড়া থাকে তাহলে সেখানে আবার অফ শব্দটা ব্যবহার করা যাবে না, একদম টোটালি অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন। যেমন উই কাট অফ আওয়ার নেল এভরি উইক, একদম বিচ্ছিন্ন বোঝায়। আবার বলা হয় যে দ্য প্লেস ইজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অবশিষ্ট অংশ থেকে ওই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে আছে, এরকম কথা। আচ্ছা, তো অলমোস্ট আমাদের 26 মিনিটস হয়ে গিয়েছে। আজকে এতটুকুর মধ্যে থাকলো। পার্ট বিতে এসে আমরা বাকিটুকু কভার করবো। আশা করি পার্ট বি এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। আমি আগে বলেছি প্রেপোজিশনটা অনেক একটা জটিল বিষয়, অনেক কথা এখানে, একটু ধৈর্য সহকারে আমাদের শিখতে হবে, বুঝতে হবে। তো আমরা ধৈর্য হারাবো না কখনই, মোটামুটি চেষ্টা করবো। আর আগেই বলেছি প্রেপোজিশন একদম কমপ্লিট হয়েছে 100%, এই কথা বলা এত সহজ হবে না, কিন্তু তারপরও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে যাব। তো আবার সবার উপস্থিতি প্রত্যাশা করে আগামী দিনের জন্য প্রেপোজিশন পার্ট বিতে সবাইকে পাবো আশা করি। সেই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বাই বাই।